ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী সকলকে জানাই রমজানের তৃতীয় পর্ব তথা নাজাত পর্বের শুভ মোবারকবাদ। আশা করি তোমরা সকলে এই লকডাউন পরিস্থিতিতে বাড়িতে আছো এবং সুস্থ আছো। তো দেখো, এর পূর্বের ক্লাসে আমরা ইন্টিগ্রেশন বা সমাকলন জিনিসটা কি এর একটা জিওমেট্রিক্যাল মিনিং দেখিয়েছিলাম আর একটা ফিজিক্যাল মিনিং দেখিয়েছিলাম। এবার ওই ইন্টিগ্রেশন যে অপোজিট বা রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন সেই সংক্রান্ত আলোচনা হয়েছিল, গ্রাফ ট্রাফ অঙ্কন করেছিলাম। ওই ইন্টিগ্রেশনকে দুটো পার্টে ভাগ করে দিয়েছিলাম আমরা। একটা হচ্ছে কি ডেফিনেট ইন্টিগ্রেশন আর একটা ইনডেফিনেট। ওই ব্যাপারটা নিয়ে আলোচনা কমপ্লিট করেছিলাম, তবু আর একবার ধারণা দেওয়ার জন্য একটু দেখো। তার মানে আমরা ক্যালকুলাসের যে সেকেন্ড পার্টটা শুরু করেছিলাম ইন্টিগ্রেশন, যেটাকে বলছি সমাকলন, এটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে ফাংশনটা যখন এটা ধরছি তবুও একই রেজাল্ট, যখন x টু দা পাওয়ার n প্লাস 5 ধরছি তবুও একই রেজাল্ট। অর্থাৎ আমি যদি আমরা দেখেছিলাম যে কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করে যে রেজাল্টটা পাওয়া যায়, ওই রেজাল্টটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে ওই ফাংশনটা পাওয়া যায়। দিয়ে আমরা দেখেছিলাম যে ডিফারেন্সিয়েশন না ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, বিপরীত প্রক্রিয়া দেখেছিলাম। তো এখানে যে দেখতে পাচ্ছি যে এই ফাংশনটাকে যদি আমি এই যে এখন x টু দা পাওয়ার n মাইনাস 1 এটাকে যদি আমি dx এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট না ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনের বেসিক যে ফর্মুলা আমরা একটু পরে শিখাবো যে x টু দা পাওয়ার n dx এর যদি আমরা ইন্টিগ্রেশন বা সমাকলন নির্ণয় করি তাহলে x টু দা পাওয়ার না কি হয়, যে পাওয়ারটা কি হয়, যোগ হয়, n প্লাস 1 বাই n প্লাস 1 হয়। সুতরাং এর যদি আমরা করি তাহলে কি হবে, আমাদের এই nটা ধরে নাও কনস্ট্যান্ট সামনে চলে আসলো। এবার এখানে কি হবে, x টু দা পাওয়ার n মাইনাস 1 প্লাস 1, নিচে কি হবে n মাইনাস 1 প্লাস 1। এই ফর্মুলাটাই ফেললাম জাস্ট। তবে দেখো তো এখানে যদি 1 1 বাদ দিয়ে দাও, এখানেও এই যে 1 থেকে এটা চলে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে যে n x টু দা পাওয়ার n বাই n, এটা কেটে যাচ্ছে, কি হচ্ছে বলো তো, x টু দা পাওয়ার n। অর্থাৎ এই রেজাল্টটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তবে x টু দা পাওয়ার n এই ফাংশনটা পাওয়া যাচ্ছে। আবার এটাকেও যদি করি তবেও এই ফাংশনটা পাওয়া যাবে, এটাকে যদি করি তবুও এই ফাংশনটাই পাওয়া যাবে, কিন্তু x টু দা পাওয়ার n প্লাস 5 পাওয়া যায় না। অর্থাৎ কনস্ট্যান্ট টার্মটা কিন্তু এক্ষেত্রে পাওয়া যায় না। তাহলে এখানে কনস্ট্যান্ট টার্মটা কি ছিল, 0। এখানে একটা কনস্ট্যান্ট টার্মটা কি হচ্ছে আমাদের, যে এই ফাংশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট টার্মটা ছিল 0, এক্ষেত্রে 5, এক্ষেত্রে 300, কিন্তু যখন ডিফারেন্সিয়েশন করছি একই রেজাল্ট পাওয়া যাচ্ছে। অর্থাৎ কনস্ট্যান্ট টার্মটা কি হয়ে যাচ্ছে আমাদের, ইনডিফিনিট বা অনির্দিষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য যে কোনো একটা ফাংশনের যখন আমরা ডিফারেন্সিয়েশন না ইন্টিগ্রেশন বের করব, যে x টু দা পাওয়ার n dx এর যখন ইন্টিগ্রেশন বের করব তখন x টু দা পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, শুধু এতটুকুই না, এর সঙ্গে আরেকটা টার্ম আমাদের অনির্দিষ্ট থেকে যায়, সেই টার্মটাকে আমরা c দিয়ে লিখতে শিখব, যে এটাকেই বলা হয় কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, অর্থাৎ সমাকলন ধ্রুবক। এটাকে বলা হয় কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তার মানে এই যে c, এই কনস্ট্যান্টটা আমরা কি এখানে ডেফিনেট কি, এটা হচ্ছে ইনডিফিনিট অনির্দিষ্ট। এখানে দেখতে পাচ্ছি 0 কনস্ট্যান্টটা, এখানে 5, এখানে 300।
তাহলে ওই কনস্ট্যান্ট টার্মটা ইনডিফিনিট বা অনির্দিষ্ট বলে এটার নাম হলো অনির্দিষ্ট সমাকল বা ইনডিফিনিট ইন্টিগ্রেশন। এবার নির্দিষ্ট সমাকল ব্যাপারটা কি এখানে একটু বোঝানোর চেষ্টা করি। নির্দিষ্ট সমাকল, এখন কোন একটা পার্টিকুলার গিভেন ভ্যালুর মধ্যে যদি আমাদের কোনো কিছু ক্যালকুলেশন করতে দেই তখন একটা পার্টিকুলার রেজাল্ট পাওয়া যায়, তখন সেটাতে কোনো আননোন কোয়ান্টিটি থাকে না, তখন সেটাকে আমরা বলবো ডেফিনেট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট সমাকল। ব্যাপারটা কেমন একটা উদাহরণ দিয়ে যদি বোঝায়, যে ধরে নাও যে এরকম একটা আমি গ্রাফ নিলাম, এই অ্যাক্সিস বরাবর আমি ডিসপ্লেসমেন্ট x কে প্লট করছি, এই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি v কে প্লট করছি। এবার ধরে নাও যে কোনো একটা গল্প বলছি, যে কোনো একজন আমি ধরে নাও মোটরসাইকেলে প্রথমে চেপে স্টার্টিং এ কি করলাম, যে জিরো ভেলোসিটি থেকে শুরু করে অ্যাক্সিলারেটর দিয়ে ভেলোসিটি ধীরে ধীরে বাড়াতে শুরু করলাম। তার মানে ভেলোসিটির লাগাতার চেঞ্জ হচ্ছে। কোনো এক সময় ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে যদি বৃদ্ধি পায় ওটাকে তোমরা জানো অ্যাক্সিলারেশন বা ত্বরণ বলা হয়। আবার সামনে যদি একটা বাচ্চা পড়ে যায়, ওকে বাঁচানোর জন্য আমাকে ব্রেক কষার প্রয়োজন পড়ে, তখন সেটাকে বলি আমরা ডিসিলারেশন বা মন্দন। তার মানে ভেলোসিটিটা কি হচ্ছে, অলওয়েজ টাইমের ফাংশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এখন যদি এই এক্স অ্যাক্সিস এই বরাবর আমি টি প্লট করছি, তাহলে এরকম আমি দেখলাম যে এরকম একটা চেঞ্জ হচ্ছে ভেলোসিটিটা। কি হচ্ছে, এই যে দেখো টাইম যেটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, x অ্যাক্সিস বরাবর টাইম t কে প্লট করলাম, y অ্যাক্সিস বরাবর ভেলোসিটি v কে প্লট করলাম। তাহলে দেখো যে এই যে টাইম যে যেমন অনুসারে চেঞ্জ হচ্ছে, আমাদের ভেলোসিটি কি হচ্ছে, বাড়তে 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 ম্যাক্সিমাম হচ্ছে, আবার কমতে কমতে এক সময় কি হয়ে যাচ্ছে, জিরো হচ্ছে। তার মানে ভেলোসিটিটা কি হচ্ছে, অলওয়েজ টাইমের ফাংশন হয়ে যাচ্ছে। আমি সেই ভেলোসিটিটা ধরে নিলাম যে ফাংশন অফ এরকম টাইমের ফাংশন, যে 3t স্কয়ার, অর্থাৎ টাইম যেভাবে চেঞ্জ হচ্ছে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে। এখন আমাকে বললো যে ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য মোটরসাইকেল ফ্রম বিগিনিং টু আপ টু 5 সেকেন্ড। তার মানে এটাকে যদি আমি বিভিন্ন সময়ে ভাগ করে দিই, যে এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড সময়ে কত ডিসপ্লেসমেন্ট সরণ ঘটলো সেটা আমাকে বের করতে বললো। ফ্রম বিগিনিং অর্থাৎ শুরু থেকে 5 সেকেন্ড সময়, এখানে টাইম t ইকুয়ালস টু 5 সেকেন্ড। তো এখন যদি আমাকে ডিসপ্লেসমেন্ট যদি বের করতে হয়, তার মানে ডিসপ্লেসমেন্ট আমরা জানি ভেলোসিটি মাল্টিপ্লাই বাই টাইম, সেটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট। এখন যদি এইটুকু আমরা এরিয়া যদি, তার মানে এই যে ভেলোসিটি মাল্টিপ্লাই বাই টাইম, এটাই কি পাওয়া যায়, ডিসপ্লেসমেন্ট, এটাই তো। এবার এখানে আমি দেখতে পাচ্ছি যে ভেলোসিটিটা কিন্তু এটা কখন হয়, যদি ইউনিফর্ম ভেলোসিটি হয়, সমবেগে গতিশীল মোটরসাইকেলটা যদি থাকতো। এরকম তো বাস্তবে খুব কমই হয়। আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলের ভেলোসিটি লাগাতার চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সাধারণ মাল্টিপ্লিকেশনের সাহায্যে আমরা ডিসপ্লেসমেন্ট নির্ণয় করতে পারবো না, তখনই আমাদের হেল্প নিতে হবে ক্যালকুলাস বা এই যে ইন্টিগ্রেশন এই পার্টটা। তখন সেক্ষেত্রে আমরা ডিসপ্লেসমেন্ট কিভাবে বের করব, তখন যে ক্ষুদ্র ধরে নাও যে ভেলোসিটি কোন এক মুহূর্তের ভেলোসিটি, এটা কোন এক মুহূর্তের, তাহলে ওই যে ওই টাইমটাকে আমরা খুবই ছোট ছোট পার্টে যদি ভাগ করে দিই, যে যেখানে ডেল টি, এই যে ডেল টি এটা অ্যাপ্রোচিং টু জিরো, খুব ক্ষুদ্র একদম জিরোর কাছাকাছি ভ্যালুতে, যার এক ধাপ আগালে জিরো হয়ে যায় কিন্তু এক্সাক্ট জিরো নয়। তো ওই যে এই জিরো কাছাকাছি টাইমে খুব ক্ষুদ্র মুহূর্তে ভেলোসিটিটাকে আমরা ওই মুহূর্তে কনস্ট্যান্ট ধরতে পারবো। তাহলে এইটুকু ক্ষুদ্র সরণের জন্য এটাকে কি বলবো, dx। এবার টোটাল যদি আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট বের করতে হয়, তাহলে এটাকে কি করব, ইন্টিগ্রেশন করব। আমরা জানি অ্যাড করব, ডিফারেন্ট না, ইন্টিগ্রেশন মানে কি মাল্টিপ্লিকেশন প্লাস অ্যাডিশন মিলিয়ে হয়েছিল আমাদের ইন্টিগ্রেশন বা সমাকলন। তাহলে এই যে dx এর ইন্টিগ্রেশন কি হলো, x। এবার এই যে দেখো ভেলোসিটিটা কার ফাংশন, টাইমের ফাংশন, ওটা বসিয়ে দিলাম আমরা 3t স্কয়ার ইনটু কি হলো dt। এবার 3 কনস্ট্যান্টটা বেরিয়ে গেল, আর ডিফারেন্সিয়েশন করব না, ডেরিভেটিভ না, ইন্টিগ্রেশন করব t স্কয়ার, তার মানে কি পাওয়ার যোগ হয়, তাহলে n প্লাস, তার মানে এটা হয়ে যাবে 2 প্লাস 1 3, আর নিচে কি হয়ে যাবে 2 প্লাস 1 3। এটা যদি রেজাল্ট কেটে দিই তাহলে এখানে কি থাকলো t কিউব।
এখন যদি আমাকে প্রশ্ন করা হয় যে কত ডিসপ্লেসমেন্ট হলো, আমি বলতে পারবো কি, যেহেতু এটা টি কিউ টাইমের ফাংশন হয়ে আছে, তার মানে এটা কি হয়ে আছে, এখনো অনির্দিষ্ট হয়ে আছে। তার জন্য এখন এটা ইন্টিগ্রেশন নিয়ে কি নিতে হবে, অনির্দিষ্ট একটা ধ্রুবক নিতে হবে, অর্থাৎ টি কিউ প্লাস সি, যেখানে সি হলো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বা সমাকলন ধ্রুবক, অবশ্যই লিখতে হবে। এইবার আমাকে যদি কোনো একটা কন্ডিশন দেওয়া হয় যে ডিসপ্লেসমেন্ট বের করো শুরু থেকে 5 সেকেন্ড পর কত সরণ ঘটলো, সেক্ষেত্রে তাহলে আমরা তখন একটা টাইমের একটা লিমিট বলে দিচ্ছি, সীমা বলে দিচ্ছি। অর্থাৎ যখন টাইম টি ইকুয়ালস টু, এখানে যখন টাইমটা এরকম হয়ে গেল টি ইকুয়ালস টু 0 থেকে টি ইকুয়ালস টু 5 সেকেন্ড, সেক্ষেত্রে আমরা তখন যদি এই ভ্যালুটা যদি বের করি তাহলে কি আসবে দেখো। তার মানে এখন যদি এরকম দিয়ে দেওয়া হয় যে 0 থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে, তার মানে এখন যদি 3 কনস্ট্যান্ট হয়ে গেল, এবার t এর ইন্টিগ্রেশন দেখলাম যে t3/3। এবার যখন আমাদের ইন্টিগ্রেশন করা কমপ্লিট হয়ে গেল তখন আর এই সাইনটা কি লিখবো, আর লিখবো না। এবার এই যে আমাদের ভ্যালুটা ছিল, এটা বক্স যে রয়েছে এইভাবে লিখে দেওয়া হয়। এই 5টাকে বলা হয় ইন্টিগ্রেশনের আপার লিমিট বা ঊর্ধ্বসীমা, 0টাকে বলা হয় লোয়ার লিমিট বা নিম্ন সীমা। এবার কি করে এদের ভ্যালুটা বসানো হয়, এই যে এখানে এই যে 3 যদি বাদ দিয়ে দিই তাহলে টি এর জায়গায় কত বসাবো, 5 তার উপরে কিউব মাইনাস টি এর জায়গায় 0 তার উপরে কিউব, তার মানে 125। এই যে দেখো ডিসপ্লেসমেন্ট কত হয়ে গেছে 125, এটা কি একটা এক্সাক্ট ভ্যালু পেয়ে গেছি, পার্টিকুলার একটা ডেফিনেট ভ্যালু পেয়ে গেছি বলে এটাকে কি বলবো, ডেফিনেট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট সমাকল। আবার যদি বলা হতো যে 2 সেকেন্ড থেকে হয়তো 5 সেকেন্ড সময়ের মধ্যে ডিসপ্লেসমেন্ট বের করো, এক্ষেত্রে আমরা কি করেছি, এই জায়গাটা কিন্তু ক্যালকুলেট করিনি, যেহেতু আমাকে শুরু থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে কত ডিসপ্লেসমেন্ট ঘটেছে সেটা বের করতে বলেছি। এখন বললো যে হয়তো 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে ডিসপ্লেসমেন্ট বের করো, তার মানে এইটুকু জায়গা আমাকে এখন বের করতে বলছি, এইটুকু শুধু সিম্পল কেবলমাত্র এই জায়গাটুকু বের করছি। তখন আমাকে কি করতে হবে, যে এই সময়ের মধ্যে যখন বের করতে হবে তখন আমাকে আবার কি করতে হবে, লিমিটটা চেঞ্জ করতে হবে। লিমিটটা আমাকে কি বলছে যে ফ্রম কত 2 সেকেন্ড থেকে কত 5 সেকেন্ড, সেক্ষেত্রে যদি আমরা এখন যদি বের করি 3, আবার টি এর টি স্কয়ার ইন্টিগ্রেশন t3/3, আবার ইন্টিগ্রেশন হয়ে গেল, এই সাইন অমিট হয়ে গেল, চলে গেল। এবার কি 2 থেকে 5, আবার 5টাকে বলবো আপার লিমিট, 2টাকে বলবো লোয়ার লিমিট। এবার এই 3 কেটে দিলাম, তার মানে কি এই যে টি এর জায়গায় টি কিউব, এটা কি থাকলো 5 আর এটা হচ্ছে 2। এর ভ্যালুগুলো বসাবো, ভ্যালুগুলো কি, এই যে দেখো টি এর জায়গাতে 5 তার উপরে কিউব মাইনাস টি এর জায়গাতে 2 তার উপরে কিউব, তার মানে কি হয়ে গেল 125 মাইনাস 8, এটা হয়ে গেল 170। তাহলে আবারও দেখো এটা একটা ডেফিনেট ভ্যালু পেয়ে গেছি 170। 117 যে ইউনিট ইউজ করব সেই ইউনিট লিখবো, তাহলে ডিসপ্লেসমেন্ট একটা ডেফিনেট ভ্যালু পেয়ে গেছি। তাহলে ফের কি বলবো, এটাকে ডেফিনেট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট সমাকল। এখানে সাবট্রাকশন কেন আসছে দেখো, এই ব্যাপারটাও একটু দেখো। এখন আমাকে বলেছে যে 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, তারপরে শুরু থেকে একটা তো ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেটা হচ্ছে 0 থেকে 2 সেকেন্ড। এইটুকু থেকে যদি আমি প্রথমে আমি কি করলাম 0 to 5 ক্যালকুলেট করলাম, টোটাল এখান থেকে কি করলাম 0 to t বাদ দিয়ে দিলাম, দিয়ে আমরা t2 to t5 সেকেন্ড সময়ের ব্যবধানে কত ডিসপ্লেসমেন্ট ঘটলো আমরা নির্ণয় করতে পারলাম। এটা এক্সাক্ট একটা পার্টিকুলার ভ্যালু পেলাম, যার জন্য এটাকে বলবো ডেফিনেট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট সমাকল। বোঝা গেছে? এবার এর কোথায় এত অ্যাপ্লিকেশন আমরা দেখব। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট এগুলো যদি টাইমের ফাংশন হয়ে যায় তখন সাধারণ অপারেশনের সাহায্যে আমরা কিন্তু রেজাল্ট নির্ণয় করতে পারি না। তখন আমাদের কি করতে হয়, ক্যালকুলাসের
হেল্প নিতে হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে যখন ডিসপ্লেসমেন্ট বের করব তখন কি করলাম যে v ইনটু dt, অর্থাৎ ভেলোসিটিকে কি করছি ইন্টিগ্রেশন করছি, তাই তো। আবার যখন ধরে নাও আমাদের ভেলোসিটি নির্ণয় করার প্রয়োজন পড়বে তখন আমাদের কি করতে হবে যে অ্যাক্সিলারেশনকে কি করতে হবে ডিফারেন্স না ইন্টিগ্রেশন করতে হবে, তখন আমরা কি পেয়ে যাব ভেলোসিটি। তো এই যে অ্যাক্সিলারেশন তোমরা হয়তো ক্লাস 9 এ ফর্মুলাটা পড়েছো যে v সমান q প্লাস at। এখানে এই যে a এটা হচ্ছে কনস্ট্যান্ট ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, সমত্বরণ কথাটা পড়েছো হয়তো, অর্থাৎ টাইম চেঞ্জ হচ্ছে কিন্তু ত্বরণ কখনো বদলায় না। ধরে নাও আফটার 7 সেকেন্ড টাইমের পর হয়তো ভেলোসিটি নির্ণয় করতে বললো, তাহলে এখন যদি ত্বরণটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, 3 সেকেন্ড পরেও হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 5 সেকেন্ড পরেও 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তখনই আমরা ভেলোসিটি যখন নির্ণয় করব তখন এই ফর্মুলার সাহায্যে নির্ণয় করে নেব। কিন্তু এখন যদি এই অ্যাক্সিলারেশনটা যদি এরকম কিছু একটা 2t এরকম কিছু একটা টাইমের ফাংশন হয়ে যায়, এখন t যদি 1 বসাই এই ফর্মুলায় তাহলে আমাদের কত আসবে দেখো তো, অ্যাক্সিলারেশনটা কোন আসলো। এখন যদি t 2 বসাই তাহলে কত হবে, 2 দুগুণা 4, 3 4 12 মাইনাস 4, তাহলে এই রেজাল্টটা চলে আসলো 8। এখন যদি 3 বসাই তাহলে আরেকটা রেজাল্ট আসবে, অর্থাৎ টাইম যেভাবে চেঞ্জ হচ্ছে ওইভাবে অ্যাক্সিলারেশনটা চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে তখন অ্যাক্সিলারেশন যদি টাইমের ফাংশন আকারে দেওয়া থাকে তখন সাধারণ যে আমাদের গতির ইকুয়েশন v সমান u প্লাস at, এখান থেকে কিন্তু ফাইনাল ভেলোসিটি নির্ণয় করতে পারবো না। তখন আমাদের যদি ভেলোসিটি নির্ণয় করতে হয় তখন এই যে অ্যাক্সিলারেশনকে কি করতে হবে ইন্টিগ্রেশন করে আমরা কি পাবো ভেলোসিটি নির্ণয় করব। ঠিক দেখো আমরা যখন ভেলোসিটি যখন ডিসপ্লেসমেন্ট দেওয়া ছিল হয়তো তখন dx বাই dt যখন করি তখন এটা কি পেয়েছিলাম ভেলোসিটি, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম সেটা পেয়েছিলাম আমরা ভেলোসিটি। এখন যদি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি হয় উইথ রেসপেক্ট টু টাইম তখন এটা কি পেয়েছিলাম অ্যাক্সিলারেশন। এবার এর উল্টো প্রসেস যদি ঘটাই, এটাকে যদি আমি এরকম করি যে ডিসপ্লেসমেন্ট যদি নির্ণয় করি তার মানে কি করব dx এটা কি হয়ে যাবে v ইনটু dt। এটা যদি ইন্টিগ্রেশন করে দিই ডিসপ্লেসমেন্টকে তাহলে আমরা কি পেয়ে যাব ফের না ভেলোসিটিকে যদি ইন্টিগ্রেশন করে দিই অর্থাৎ x সমান কি হয়ে যাচ্ছে দি ইন্টিগ্রেশন অফ v dt। তার মানে ভেলোসিটিকে যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণ পেয়ে যাচ্ছি। একই রকম এটাতে যদি আমরা দেখতে যাই তাহলে দেখো তো কোণাকুণি গুণ করলে dv সমান a ইনটু dt। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে v সমান কি হয়ে গেল a ইনটু dt। তাহলে অ্যাক্সিলারেশনকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা পেয়ে যাই ভেলোসিটি। তার মানে এই জন্যই বলছি যে ইন্টিগ্রেশন ইজ রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যদি দেওয়া থাকে ভেলোসিটি নির্ণয় করতে হলে ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ, ভেলোসিটি যদি দেওয়া থাকে যদি অ্যাক্সিলারেশন নির্ণয় করতে হয় ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ। আবার উল্টো ভাবে যদি যেতে হয় যে দেখা গেল যে ভেলোসিটি দেওয়া আছে ডিসপ্লেসমেন্ট নির্ণয় করতে হবে তাহলে ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন। আবার অ্যাক্সিলারেশন দেওয়া আছে হয়তো আমাকে ভেলোসিটি নির্ণয় করতে বললো তাহলে অ্যাক্সিলারেশনকে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আমরা ভেলোসিটি পেয়ে যাব। এই ফান্ডামেন্টাল যে ফর্মুলাগুলো আমরা পরবর্তী কয়েকটা ক্লাসের পরেই প্রচুর আমরা ইউজ করব, যেগুলো আমাদের এখন থেকে শিখে নিতে হবে। আমরা যখন রিজিড বডি ডাইনামিক্স অর্থাৎ দৃঢ় বস্তুর ঘূর্ণন শিখব, ঘূর্ণন পড়ব, তখন বিভিন্ন পাতে মুভমেন্ট অফ ইনার্সিয়া অর্থাৎ জড়তা ভ্রামক ক্যালকুলেট করতে বলবে, তখন ডেফিনেট ইন্টিগ্রেশনের মাধ্যমে ওই ক্যালকুলেশনগুলো করতে হবে। সেই দিন কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে যদি এখন ঠিকঠাক করে ক্লাসগুলো বুঝে যাও। ঠিক আছে, তাই এটা হয়ে গেল ডেফিনেট আর ইনডিফিনিট ব্যাপারটা বুঝালাম। এবার ইন্টিগ্রেশনের বেসিক কিছু প্রপার্টি রয়েছে, সেই ধর্মগুলো আমরা বলি। ইন্টিগ্রেশন
অর্থাৎ প্রপার্টিজ অফ ইন্টিগ্রেশন বা সমাকলনের প্রাথমিক ধর্ম। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে সমাকলনের প্রাথমিক ধর্ম। বেসিক প্রপার্টিজ অফ ইন্টিগ্রেশন, প্রাথমিক ধর্ম। এই ধর্মগুলো আমাদের কাজে আসে। দেখো শিখে নিয়ে আমরা যেমন ডিফারেন্সিয়েশন করেছিলাম, বুঝাচ্ছিলাম ব্যাপারটা, তারপরে ওর কিছু ফর্মুলা শিখিয়ে দিয়েছিলাম, মনে রাখতে বলেছিলাম। এখানে ওই ফর্মুলাগুলো আমরা শুধু মনে রাখবো, এদের প্রমাণ আমাদের 11-এ প্রয়োজন নেই। যেমন এই যে ধরে নাও একটা ফাংশন যে y ইকুয়ালস টু হয়তো f অফ x, একটা ফাংশন। এবার এর যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন এইভাবে লিখি যে ইন্টিগ্রেশন অফ f অফ x dx, যদি x এর ফাংশন হয় তাহলে dx, y এর ফাংশন হলে dy, t এর ফাংশন হলে dt, আর কিছু ফাংশন হলে সেটা সেই অনুযায়ী ওটা বসবে, তাই তো? এবার যদি প্রথম যে বেসিক যে প্রপার্টিটা পড়বো, যে এটা উদাহরণ দিলাম, এবার 1 নম্বর যে প্রপার্টি, অর্থাৎ একটা ধ্রুবক আর একটা অপেক্ষকের গুণফলের ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করব। একটি ধ্রুবক ও অপেক্ষকের গুণফলের সমাকল। গুণফলের সমাকল কিভাবে নির্ণয় করব? তাহলে ধরে নাও যে একটা ফাংশন দেওয়া আছে f অফ x সমান c ইনটু g অফ x। তার মানে এই ফাংশনটা দেখো যে একটা কনস্ট্যান্ট টার্ম এবং একটা ফাংশনের গুণফল আকারে আছে। সেক্ষেত্রে এর যখন আমরা ইন্টিগ্রেশন বের করব, যে ইন্টিগ্রেশন অফ f অফ x, x এর ফাংশন হলে dx, তার মানে কি f অফ x এর ভ্যালুটা কত? c ইনটু gx ইনটু dx। এবার ইন্টিগ্রেশন যখন করব তখন রেজাল্টটা কি আসবে দেখো, এই যে কনস্ট্যান্ট টার্ম যেমন ডেরিভেটিভে বেরিয়ে গিয়েছিল এখানেও বেরিয়ে যাবে। ইন্টিগ্রেশন অফ কি থাকবে? g অফ x ইনটু dx। এভাবে আমরা বের করব। তাহলে 1 নম্বর ধর্ম হয়ে গেল। 2 নম্বর দেখো, 2 নম্বর রয়েছে আমাদের দুটি অপেক্ষকের যোগফল এবং বিয়োগফলের সমাকল নির্ণয় করব। দুটি অপেক্ষকের যোগফল ও বিয়োগফলের সমাকল কিভাবে নির্ণয় করব? তাহলে ধরে নিলাম যে একটা ফাংশন f অফ x যেটা দুটো ফাংশনের যোগফল বা বিয়োগফল আকারে দেওয়া আছে। ধরে নাও g অফ x প্লাস মাইনাস একবারই লিখছি h অফ x, এরকম ভাবে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন অফ f অফ x dx সমান কি করব বলো তো? f অফ x এর ভ্যালুটা কত? যে g অফ x, এটার প্রথমে ইন্টিগ্রেশন করে নেব, প্লাস মাইনাস ইন্টিগ্রেশন অফ h অফ x ইনটু dx। এইভাবে দুটো অপেক্ষকের যোগফল বা বিয়োগফলে সমাকলন নির্ণয় করব, তাই তো? এবারে দেখো আরো কিছু প্রপার্টি রয়েছে, এগুলো একটু তুলে নাও। এবারে 3 নাম্বার প্রপার্টিজ দেখব, যে কিছু আমরা এখানে এই যে নির্দিষ্ট সমাকল সম্পর্কে কিছু জিনিস রয়েছে। যেমন কোন নির্দিষ্ট সমাকলের ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা কিভাবে বিনিময় করব। 3 নাম্বার প্রপার্টি, কোন নির্দিষ্ট সমাকলের ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা
বিনিময়। এটা কি করে করব দেখো, ধরে নাও কোন একটা ফাংশন রয়েছে f অফ x, এটা নির্দিষ্ট সমাকল যদি হয় তাহলে এর অবশ্যই লিমিট উল্লেখ করতে হবে, লিমিট। ধরে নাও a টু b, এটা a কে বলা হয় লোয়ার লিমিট, b হলো আপার লিমিট, নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা। a কে যদি আমরা এখন যদি লিমিটটাকে যদি এইভাবে চেঞ্জ করে দিই, অর্থাৎ আপার লিমিটটাকে লোয়ার করে দিলাম আর লোয়ারটাকে যদি আপার করে f অফ x dx যদি বের করি, তাহলে এটা কি হবে, সামনে একটা নেগেটিভ সাইন আসবে দিয়ে এগুলো প্রমাণ করা যায়। হ্যাঁ, তোমাদের বইয়ে একটা एग्जांपल দেওয়া আছে, ওটা দিয়ে প্রমাণ করতে পারবে। ধরে নাও একটা আমি উদাহরণ নিলাম যে x স্কয়ার dx, এর আমি ইন্টিগ্রেশন করছি 1 থেকে 2 পর্যন্ত। রেজাল্টটা কি আসছে দেখো তো, x স্কয়ার ইন্টিগ্রেশন কি হবে, x টু দ্য পাওয়ার 2 প্লাস 1 মানে 3 বাই কি 3। এবার এটা বক্স বসিয়ে দিলাম 1 টু 2, দেখো কত আসে, 2 বসাবো x এর জায়গাতে, প্রথমে 2 যদি বসাই দেখো তো 2 এর উপরে কিউব মানে কি হয়ে যাবে 8 বাই 3 মাইনাস লোয়ার লিমিট, তার মানে এটা তো 3 থাকছে নিচে, x এর জায়গাতে 1 বসাবো, 1 এর উপরে কিউব মানে এটাই রয়েছে। এবার এটা 3 লসাগু হলো, তাহলে এটা কত রেজাল্ট আসছে 8 মাইনাস 1 সমান 7 বাই 3 আসছে, তাই তো। এবার যদি আমি এরকম করি যে x স্কয়ার dx এর যদি আমি 2 টু 1 ইন্টিগ্রেশন করছি, দেখো তো কি রেজাল্ট আসছে, আবার x কিউব বাই 3 এর বক্স বসিয়ে দিলাম, 2 থেকে 1 বসাচ্ছি রেজাল্ট মানগুলো, তাহলে x এর 1 তাহলে 1 বাই 3 মাইনাস x এর ভ্যালু কত 2 বসাবো লোয়ার লিমিটটা কত, তার মানে 2 এর উপরে কিউব মানে কি 8 বাই 3, তার মানে আবার 3 লসাগু 1 মাইনাস 1 মাইনাস 8 মানে মাইনাস 7 বাই কি আসছে 3। তাহলে যখন 1 টু 2 ইন্টিগ্রেশন করছিলাম তখন প্লাস 7 বাই 3, যখন 2 টু 1 ইন্টিগ্রেশন করছি মাইনাস 7 বাই 3। তার মানে কি হবে, লিমিট যদি বদল হয়, আপার লোয়ার হয়ে যায়, লোয়ার আপার হয়ে যায়, তাহলে সামনে একটা নেগেটিভ সাইন আসবে, মনে রাখবে। এগুলো তোমরা ম্যাথমেটিক্সে প্রচুর পড়বে, প্রমাণ করবে, এগুলো আমরা যতটুকু দরকার আমরা ফিজিক্সে ততটুকু শিখছি। এবার আমরা কোনো একটা মধ্যবর্তী কোনো নির্দিষ্ট সমাকলে ঊর্ধ্ব সীমা ও নিম্ন সীমা মধ্যবর্তী মানকে যদি সীমা ধরা হয়, কোনো নির্দিষ্ট ঊর্ধ্ব সীমা ও নিম্ন সীমা মধ্যবর্তী, নিম্ন সীমা মধ্যবর্তী কোনো মানকে সীমা ধরা, সীমা এটা 4 নম্বর প্রপার্টি দেওয়া আছে, সীমা মধ্যবর্তী কোনো মানকে সীমা, কোনো মানকে সীমা, লিমিট সীমা করা। এটা কি করে করব দেখো, ধরে নাও যে একটা ইন্টিগ্রেশন রয়েছে যে f অফ x একটা ফাংশনের ইন্টিগ্রেশন, এটা a টু b। এবার আমি যদি এটাকে এইভাবে বসাই যে মধ্যবর্তী কোনো মানকে সীমা যদি করি, আমি এখন যদি এটা a টু f অফ x dx a টু c করে দিলাম, এবার এটাকে যদি এইভাবে লিখি যে c টু b f অফ x dx, একই রেজাল্ট আসে। দেখো মনে মনে ভাবো তো, এই c আর c কোনাকুনি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এই রেজাল্টটাই পড়ে থাকবে না, a টু b। তাহলে যেখানে c এর ভ্যালুটা কি হবে, যে a থেকে কি হবে বড় হবে কিন্তু b থেকে কি হবে ছোট হবে। এইভাবে আমরা যে কোনো নির্দিষ্ট সমাকলের ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমার মধ্যবর্তী কোনো মানকে সীমা করেও ইন্টিগ্রেশন করার প্রয়োজন হতে পারে। যখন এসি কারেন্ট ক্লাস 12 এ পড়াবো তখন প্রয়োজন হতে পারে, যে কোনো একটা যে সাইনোসয়েডাল ওয়েভ আছে, এগুলো বিশাল আলোচনা আছে তখন। এখন সেই দিন হয়তো তোমাকে যে এতটুকুর মধ্যে কারেন্ট বের করতে বললো বা ভোল্টেজ বের করতে হলো, তাহলে একবার কি করতে হবে, এর মধ্যে একটা ইন্টিগ্রেশন করতে হবে, আবার হয়তো এই টাইমের ব্যবধানে, আবার হয়তো এই টাইমের ব্যবধানে, এটা টোটাল টাইম পিরিয়ড টি। এবার এই টাইম পিরিয়ডটা একটা 0 টু t/2 আর একটা কি 0 টু আবার ফের t/2 টু t, তাহলে টোটাল এই যে একটা এটা এই এখানে একবার লিমিট করতে হচ্ছে, একবার এখানে লিমিট করতে হবে, হয়তো t/4 এও লিমিট করতে হতে পারে। সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা ইউজ হবে যে কোনো নির্দিষ্ট সমাকলের ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমার মধ্যবর্তী কোনো মানকে সীমা করে
ইন্টিগ্রেশন করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে এই ফর্মুলাগুলো আমাদের ক্লাস 12 এ তখন এসি কারেন্টে কাজে লাগবে। আমি যে বলেছি যে 2 বছরের টোটাল যতগুলো জিনিস আমাদের প্রয়োজন আমরা এই কয়েকটা ক্লাসে শেখার চেষ্টা করব। এবারে কিছু ফর্মুলা রয়েছে আমাদের, যেমন আমরা ডেরিভেটিভে করেছিলাম যে বীজগাণিতিক অপেক্ষকের ডিফারেন্সিয়েশন, ত্রিকোণমিতিক অপেক্ষকের ডিফারেন্সিয়েশন, তারপরে এক্সপোনেনশিয়াল অপেক্ষকের ডিফারেন্সিয়েশন করেছিলাম, ঠিক তেমনি এখানেও কিছু ফর্মুলা রয়েছে। প্রথমে দেখো বীজগাণিতিক অপেক্ষকের সমাকল। ঠিক অপেক্ষকের সমাকল কিভাবে নির্ণয় করব? ধরে নাও যে x টু দা পাওয়ার n এটা হচ্ছে একটা বীজগাণিতিক অপেক্ষক, এর সমাকল নির্ণয় করব। সমাকলের চিহ্ন এটা, তাহলে dx। খুব প্রায় 90% কেসে এই ফর্মুলাটা ইউজ হবে আমাদের 11 12। তাহলে এর ইন্টিগ্রেশন হচ্ছে x টু দা পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 1, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এবার এখানে অবশ্যই ব্র্যাকেটে n নট ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস, যেহেতু এটা ইনডিফিনিট অনির্দিষ্ট সমাকল বলে একটা কনস্ট্যান্ট নিতে হবে, যেখানে c হলো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবারে দেখো এই যে n নট ইকুয়ালস টু মাইনাস 1 কেন লিখলাম? n সমান যদি মাইনাস 1 হয়ে যায় তাহলে মাইনাস 1 আর প্লাস 1 কি হয়ে যাবে? ডিনোমিনেটর অর্থাৎ হরে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার কোনো কোয়ান্টিটিকে যদি 0 দিয়ে ভাগ করি তাহলে এটা কি হয়ে যায়? অনির্ণয় বা অসঙ্গত, বলে এখানে n নট ইকুয়ালস টু মাইনাস 1। এবার এরকম করে আছে, ধরে নাও c আর x টু দা পাওয়ার n এইভাবে কোনো একটা ইন্টিগ্রেশন করতে হবে, তখন আমাদের কি হবে? c টা কনস্ট্যান্ট টার্মটা বেরিয়ে যাবে, কার ইন্টিগ্রেশন হবে? x টু দা পাওয়ার n এর, তাহলে x টু দা পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এখানেও অবশ্যই n নট ইকুয়ালস টু কি হতে হবে? মাইনাস 1 হতে হবে। এই যে ফর্মুলাগুলো আছে, তারপরে দেখবো যে এরকম এটা c তোমাদের বইয়ে এ দিয়ে করেছে, যাকে কোনো ব্যাপার নেই। এরপরে দেখো যে এরকম একটা ইন্টিগ্রেশন যদি করেন, এটা তাহলে 1 নম্বর গেল, 2 নম্বর ফর্মুলা গেল বীজগাণিতিক অপেক্ষকে। এবার 3 নম্বর ফর্মুলা দেখো যে ইন্টিগ্রেশন অফ, এখন যদি এরকম থাকে dx বাই x, এর ইন্টিগ্রেশন কি হবে? এটা মনে রাখবে, এটা হচ্ছে ln mod of x প্লাস c। এখন ln ব্যাপারটা কি তোমরা হয়তো এখন নতুন ধারণা হবে, লগ করেছো। এই যে ln কে যখন কেমিস্ট্রিতে বা ফিজিক্সে লগ করতে হয়, তখন এখানে ln কে লগ করার জন্য কি 2.303 দিয়ে গুণ করে এটা হয়ে যায় log of x প্লাস c। আমাদের প্রয়োজন পড়বে যখন আমরা অ্যাটমিক, তোমরা যখন কেমিস্ট্রিতে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন করবে, তখন প্রয়োজন পড়বে। ফিজিক্সে যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়বো কিংবা অ্যাটমের পরমাণু ও নিউক্লিয়াসে অর্ধায়ু গড়ায়ু এগুলো ক্যালকুলেশন করবো, সেক্ষেত্রে আমাদের এগুলো প্রয়োজন পড়বে। তাহলে এই হয়ে গেল। এবারে দেখো 4 নম্বর ফর্মুলা আছে যে এরকম যদি হয় যে ইন্টিগ্রেশন অফ a টু দা পাওয়ার mx dx, এর ইন্টিগ্রেশন কি হবে? এর ইন্টিগ্রেশন হবে a টু দা পাওয়ার mx বাই m ln a প্লাস c, যেখানে কি হবে এর ভ্যালুটা বলা হচ্ছে যে অবশ্যই 0 থেকে বড় হতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে a নট ইকুয়ালস টু মাইনাস 1 হতে হবে। তবে কেন এটা, এগুলো কেন জরুরি জিনিস জানো? যে এটা যদি 0 থেকে যদি ছোট হয়ে যায় কিংবা 1 হয়ে যায়, দেখো তোমরা হয়তো পড়েছো যে log 1 এর ভ্যালু কত হয়? 0। log 1 যদি 0 হয়, m দিয়ে মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে, ডিনোমিনেটরটা বা হরটা 0 হয়ে গেলে এটা কি হয়ে যাবে? অসঙ্গত হয়ে যাবে, বলে ব্র্যাকেটে কন্ডিশনগুলো উল্লেখ করতে হয়। ঠিক আছে? এবার তাহলে বীজগাণিতিক অপেক্ষকের অন্তর্কলজ আমাদের হলো, তাই তো? এবার আমরা ত্রিকোণমিতিক অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করব, না অন্তর্কলজ বলছি, সরি, ইন্টিগ্রেশন বা সমাকলন নির্ণয় করব। তাহলে এটাকে কি করে দেব?
ত্রিকোণমিতিক অপেক্ষকের সমাকলন নির্ণয় করব। ত্রিকোণমিতিক অপেক্ষকের সমাকলন, যেমন ধরে নাও sin of x এর ধরে নাও সমাকলন নির্ণয় করব। তখন কি হবে মনে রাখবে, এটা খুব ইউজ হয় আমাদের যখন আমরা ওয়েভস অসিলেশন করাবো, সাউন্ড পড়াবো, তখন খুব কাজে লাগবে শব্দবিজ্ঞানে। এর ইন্টিগ্রেশন কি হয়, sin x এর ইন্টিগ্রেশন হয় cos of x plus c, cos of x plus c, এখানে মাইনাস cos of x plus c। আমরা দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে অবশ্যই এই ফাংশনটা আসবে, নিশ্চিত আসবে। কেন দেখাচ্ছি যে d of dx minus cos x plus c এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করছি, দেখো প্রথমে কি করব, মাইনাস টার্মটা চলে আসলো, cos x এর ডেরিভেটিভ দিয়ে জানি মাইনাস sin x, তার মানে এটা প্লাস হয়ে গেল sin x। এবার c কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হবে 0, তাহলে আমাদের ফাংশনটা চলে আসলো না। ওই জন্য মনে রাখবে sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x প্লাস c, যেখানে c হলো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবার 2 নম্বরে খুব ইউজ হয় cos of x dx, এর যদি আমরা ইন্টিগ্রেশন করি এটা হবে sin x প্লাস c। খুব কাজে লাগবে এই দুটো ফর্মুলা যখন আমরা কোন একটা ওয়েভস দেওয়া থাকবে যে y a sin omega t plus b cos omega t, তখন হয়তো ওই ওয়েভসটার ভেলোসিটি কিংবা অ্যাক্সিলারেশন বের করতে হবে, তখন কি ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। সেক্ষেত্রে আমাদের sin x আর cos x এর ফর্মুলাগুলো না যদি এখন মনে থাকে, যদি না এখন শিখো ভালো করে, তাহলে ওখানে কি অসুবিধা হবে। যার জন্য এখন আইসেক হয়তো 10 মাস 6-7 মাস পরে পড়বো আমরা সাউন্ড, অথচ এখনই আমাদের জিনিসগুলোকে শিখে নিতে হবে, টুলসগুলোকে। তাহলে এরকম কিছু ত্রিকোণমিতিক অপেক্ষকের আছে। এরপরে দেখো লগারিদমিক এবং এক্সপোনেনশিয়াল অপেক্ষকের অন্তর্গলজ। 3 নাম্বার রয়েছে যে লগারিদমিক ও এক্সপোনেনশিয়াল অপেক্ষকের অন্তর্গলজ। 3 নাম্বার লগারিদমিক ও এক্সপোনেনশিয়াল লগারিদমিক ও এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল অপেক্ষকের অন্তর্গলজ করব। যেমন এরকম যে হয়তো 1 নাম্বার রয়েছে, এগুলো খুব কম ইউজ হবে, তবু একটু করে জেনে রাখবে যে একটা লগারিদমিক অপেক্ষক ln a dx, এর যখন আমরা ইন্টিগ্রেশন করব, এর ইন্টিগ্রেশন হবে x ln a minus x plus c, তাই না? কি জাস্ট দেখে নিচ্ছি একটু যে ln ax যদি হয় এটা, তাহলে ln ax minus x plus c minus x, এটা হবে তার ফর্মুলা। এই ফর্মুলাগুলো শুধু আমাদের মনে রাখতে হবে, এখন এত প্রয়োজন পড়বে না। এবার এটা খুব কাজে লাগবে আমাদের যে e টু দ্য পাওয়ার x dx এর যদি করতে হয়, মনে রাখবে এটা হবে e টু দ্য পাওয়ার x প্লাস c। আবার যদি এখন এটা এরকম হয়ে থাকে যে a e টু দ্য পাওয়ার x dx, তখন কি হবে, a চলে আসবে e টু দ্য পাওয়ার x প্লাস c হবে। আবার যদি এটাকে ফর্মুলা বানাই যে এরকম ইন্টিগ্রেশন থাকে, আরো রয়েছে যে e টু দ্য পাওয়ার mx dx এর ইন্টিগ্রেশন, তখন কি হবে যে e টু দ্য পাওয়ার mx বাই m প্লাস c, m প্লাস c। এরকম এক্সপোনেনশিয়াল এবং লগারিদমিক, এটার মধ্যে এটা খুব কাজে আসে। 2 নম্বরটা 3 নাম্বারটা কাজে আসবে। তাহলে এই ফর্মুলাগুলো আমাদের জেনে নিতে হবে পরবর্তীতে কাজে লাগানোর জন্য। তাহলে আমরা এই যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের 4টা ক্লাসে আমরা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যে জিনিসগুলো আমরা যখন অ্যাপ্লিকেশন করব আরও আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এবার ইন্টিগ্রেশনে আরও অনেক কিছু জিনিস আছে যে ইন্টিগ্রেশন 2টো ক্লাসে নয়, ইন্টিগ্রেশন হয়তো 2 মাস ধরে ম্যাথমেটিক্সে শিখবে তোমরা, কিন্তু আমাদের যতটুকু দরকার ততটুকু কিন্তু 11 আমরা শিখে ফেললাম। যখন ক্লাস 12-এ যাবে তখন ক্লোজ ইন্টিগ্রেশন করতে পারবে। এই যে এখনই করাচ্ছি ক্লাস 12-এ যে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস,
হয়তো এটা কি দেয়, ইলেকট্রিক ফ্লাক্স। তো এই যে তখন কি ক্লোজ সারফেস ইন্টিগ্রালকে, ক্লোজ একটা সারফেসকে যখন ইন্টিগ্রেশন করতে হয়, তো ক্লোজ ইন্টিগ্রাল ব্যাপারটা কি তখন ডিটেলসে আলোচনা করব। কখনো ভলিউম ইন্টিগ্রেশন করতে প্রয়োজন পড়ে, কখনো ভলিউমকে সারফেস, সারফেসকে ভলিউম, কাউচ ডাইভারজেন্স থিওরেম আছে, তারপরে স্টোকস থিওরেম আছে, সেগুলো ম্যাথমেটিক্যাল ফিজিক্সে বিশাল হিউজ টপিকস রয়েছে, কিন্তু সেগুলো আমাদের এখন প্রয়োজন নেই। এখন যতটুকু 2 বছরে আমাদের প্রয়োজন ততটুকু আমরা মোটামুটি করে শিখে ফেললাম। এই 4টা ক্লাসে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন ব্যাপারটা বোঝালাম। পরবর্তীতে আমরা এবার ফিজিক্সের জিনিসগুলো ধীরে ধীরে কালকে থেকে শুরু করব। তাহলে এই জায়গাগুলো একদম 4টা ক্লাস পুরো একদম ডিটেলসে দেখো, এবং সেগুলো ফর্মুলাগুলোকে তোমরা মনে রাখো এবং বারবার প্র্যাকটিস করো। আজকে এতটুকু পর্যন্ত ক্লাস করলাম, এবং তোমরা এই জায়গাগুলো ঠিকঠাক করে দেখে নেবে, এটাই আমার আশা রাখবো। ঠিক আছে, থ্যাংক ইউ।